কিডনি বিক্রির বিজ্ঞাপনে সয়লাভ রাজধানীর বিভিন্ন হাসপাতাল, চলছে রমরমা বাণিজ্য, নজরদারি বাড়ানোর তাগিদ। মানুষকে ভুল বুঝিয়ে কাজটি করে তাদেরকেও আইনের আওতায় এনে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করানো উচিত। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে সবজি ও মশলার দামে খানিকটা স্বস্তি, ব্রয়লার মুরগি ও মিনিকেট চালের দর বাড়তি। ইরান থেকে শিখে এসে অনলাইনে দুই ভাইয়ের জমজমাট সিসার ব্যবসা, গোয়েন্দাদের জালে ধরা চক্রের ৩ জন গ্রেপ্তার। অবশেষে সিরাজগঞ্জ বগুড়ার রেলপথ নির্মাণের উদ্যোগ, দূরত্ব কমবে ১১৪ কিলোমিটার, উপকার পাবেন ১৩ জেলার মানুষ। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। একজন অসহায় রোগীর কাছে কিডনি বিক্রি করতে চাই, এমন বিজ্ঞাপনে চোখ আটকে যাবে অনেকের। রাজধানীর বিভিন্ন হাসপাতালের মূল ফটকে বা ভেতরে কিডনি বিক্রির যেসব বিজ্ঞাপন দেখা যায় তা কতটা সত্য? বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রচলিত আইনে কিডনি বিক্রি নিষিদ্ধ, তবে কেমন করে চলছে এই বাণিজ্য? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সহকর্মী রিশাদ হাসান। হাসপাতালের মূল ফটকের সামনে কিডনি বিক্রির বিজ্ঞাপন। যাদের কেউ স্বেচ্ছায় কিডনি বিক্রি করতে চান, আবার কেউ বা অভাবের তাড়নায়। কিডনি চিকিৎসার জন্য দেশের একমাত্র সরকারি বিশ্বায়িত হাসপাতাল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি। সেখানে এমন বিজ্ঞাপনে অনেকেরই চোখ আটকায়। একটি বিজ্ঞাপন থেকে মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করে নিউজ 24। পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলতে রাজি হন একজন। দাবি করেন, অভাবের তাড়নায় নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। একজনের চেনা জানা ছিল, যার মাধ্যমে আমি চাইছিলাম একটা চাকরি করতে। ওনাকে আমি প্রায় 20 লক্ষ টাকা দিছি। 20 লক্ষ টাকা দেওয়ার পরে ওনাকে আর আমি পাচ্ছি না। এখন বলতে গেলে প্রতারণা শিকার হয়েছি, যার কারণে কিডনি বিক্রি করতে যাচ্ছি। যে টাকাটা আনা হয়েছে 20 লক্ষ টাকা, ওই টাকা আমার বাসায় ঋণের টাকা, ওই টাকাটা আমার দিতে হবে, যার কারণে আমি চাচ্ছি বিক্রি করে দিতে। দেশের প্রচলিত আইন অনুযায়ী কিডনি বিক্রি কতটা বৈধ? উত্তর জানতে কথা হয় জাতীয় কিডনি ইউরোলজি হাসপাতালের কিডনি প্রতিস্থাপন বিভাগের প্রধানের সাথে। জানান, বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণার শিকার হন কিডনি দাতা। একজন আরেকজনকে কিডনি দিবে, তার ক্ষেত্রে তো ম্যাচিংটা দেখা হয়। টিস্যু টাইপিং বলা হয়, HLA টাইপিং, টিস্যু ম্যাচিং, এই ক্রস ম্যাচিং। এই ম্যাচিং না থাকলে তো যে কেউ যে কাউকে দিতে পারবে না। যদি কোনো কারণে ম্যাচিং থাকে, সে ম্যাচিং অনুসারে একজন নন রিলেটেড দিতে পারে, কিন্তু আইনগতভাবে সিদ্ধ না। আইনগতভাবে সিদ্ধ না, কিন্তু ব্লাড যেমন দিতে পারে, এটাও দিতে পারে যদি ম্যাচিং হয়, কিন্তু আইনগতভাবে সিদ্ধ না। দেশের আইন অনুযায়ী কিডনি দাতা হতে পারবেন রোগের নিকটাত্মীয় আর ইমোশনাল ডোনার বা স্বেচ্ছাসেবী কিডনি দাতা। কিডনি বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও ইমোশনাল ডোনারের সুযোগকে পুঁজি করে তৈরি হচ্ছে অবৈধ কিডনি বিক্রির পথ ও প্রতারক চক্র। তাই স্বেচ্ছাসেবী কিডনিদাতা শনাক্ত ও নজরদারির দায়িত্ব সরকারকেই পালনের পরামর্শ দিচ্ছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আমাদের দেশে একটি চক্র কাজ করে, যারা দেশে বা প্রতিবেশী দেশগুলোতে লোকজনকে ভুলিয়ে নিয়ে যায় যে তোমাকে কিডনি বিক্রি করলে তোমাকে এই পরিমাণ টাকা দেওয়া হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যিনি কিডনি বিক্রয় করেন তিনি প্রতারিত হন। আইনটি যেটি রয়েছে এটি মানুষকে জানানো দরকার, এবং এই ক্ষেত্রে যে চক্রগুলো মানুষকে ভুল বুঝিয়ে কাজটি করে তাদেরকেও আইনের আওতায় এনে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করানো। দেশের সরকারি বেসরকারি মিলিয়ে প্রতি বছর কিডনি প্রতিস্থাপন হয় গড়ে 300 থেকে 350টি, আর প্রতিস্থাপনে সাফল্যের হার 95%। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে সবজির দরদামে বেশ স্বস্তি দেখা গেছে। প্রায় সব ধরনের সবজি মিলছে 60 থেকে 80 টাকা কেজিতে, যা আগের সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা করে কম। মশলার দরও কমেছে, তবে ব্রয়লার মুরগি ও মিনিকেট চালের দাম খানিকটা বাড়তি। সাপ্তাহিক ছুটির সকালে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের উপস্থিত ছিল লক্ষণীয়। নানান রকম সবজির সরবরাহ বাজারে চোখে পড়ার মতো। তবে গত সপ্তাহের মতোই রয়েছে বেশিরভাগ সবজির দাম। এতে স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা। আমার কাছে মনে হয়েছে গত সপ্তাহ থেকে সবজির দাম নিয়ন্ত্রণে আছে, কিন্তু মাছের দামটা সব থেকে বেশি। এরকম তাইলে তো ভালোই হয়, জনগণের জন্য, সব গরিব মানুষের জন্য এটা ভালোই হয়।
বাজারে বেগুন শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 থেকে 80 টাকায়। করলা, ঢেঁড়স ও বরবটি মিলছে প্রতি কেজি 40 থেকে 50 টাকায়। সপ্তাহের ব্যবধানে 20 টাকা দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকায়। নতুন আসা সিম বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একই আছে, নিয়ন্ত্রণে আছে, 5 টাকা 10 টাকা এদিক সেদিক। আগে তো শুক্রবারে বা বাজার একটু ভালো গেলে দেখা গেছে দাম বাড়তে যেত, বাজারও ভালো যায় না, দাম একবারে কম। সোনালী মুরগির দাম কমে 330 টাকা কেজি বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। নিম্নবিত্তদের আমিষের প্রধান উৎস ডিমের দাম কমে ডজন প্রতি বিক্রি হচ্ছে 120 টাকায়। আগের মতো রয়েছে মাছের বাজার। আমার কাছে তো মাছের দাম আগের মতোই মনে হচ্ছে, যেরকম ছিল এই লাস্ট কয়েক মাসের মধ্যে একই রকমই মনে হচ্ছে। মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তাদের কাছে বাজারে আসলে দাম বেশি মনে হবে। 500, 450, আজ সব 400 এবারে। মশলার বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে দাম বেড়ে মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকায়। মিনিকেট এখন কেজি যাচ্ছে আপনার 80, 85 থেকে শুরু করে প্রায় 70 টাকার মধ্যে বিক্রি হয়। ভোক্তাদের প্রত্যাশা নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে মধ্যস্থভোগীদের দৌরত্ব কমিয়ে স্বস্তি ফিরিয়ে আনা হবে বাজারে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। ইরান থেকে সীসা ব্যবসার কৌশল শিখে আসেন দুই ভাই। অনলাইনে খুলে বসেন জমজমাট ব্যবসা। অবশেষে ধরা পড়লেন তারা। গ্রেপ্তার চক্রের মোট 3 জন। উদ্ধার হয়েছে 66 কেজি সীসা ও সরঞ্জাম। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। জম্বি নামে নতুন এক মাদকের বিষয়ে কড়া হুঁশিয়ারও দিয়েছে সংস্থাটি। সম্প্রতি রাজধানীর বিভিন্ন সীসাবারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সিলগালা করা হয় বিভিন্ন সীসাবার, কিন্তু তাতেও থেমে থাকেনি এর ব্যবসা। অনলাইন প্ল্যাটফর্মে সীসা ব্যবসা শুরু করে একটি চক্র। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় নিজেদের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য দেয় অধিদপ্তর। প্রথমে কৌশলে 1 কেজির চালান জব্দ, পরে সেই সূত্র ধরে প্রায় 66 কেজি সীসা উদ্ধার করে সংস্থাটি। গ্রেফতার করা হয় 3 জনকে। একটা 1 কেজির একটা সীসার চালান জব্দ করা হয়। এই 1 কেজি সীসার চালান থেকে ক্লু ধরে পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে 20 কেজি, এটারে ধারাবাহিকতা তৃতীয় এবং চতুর্থ ধাপে আরো কিছু জব্দ করা হয়। তো এইভাবে পর্যায়ক্রমে আমাদের মোট আপনার এখানে 65 কেজি 900 গ্রাম সীসা জব্দ করা হয়েছে। এই মাদক ব্যবসার সাথে কার্যক্রমের সাথে সম্পৃক্ত 3 জনকে গ্রেফতার করতে সম্ভব হয়েছে। গ্রেফতার যমজ 2 ভাই ইরান থেকে শিখে আসে সীসা ব্যবসার কৌশল। কুরিয়ারে ও বিভিন্ন বাহকের মাধ্যমে অল্প অল্প করে দেশে আনা হয় সীসার সরঞ্জাম। 2 জন সহোদরের কথা বলছি, তারা দীর্ঘদিন একটা দেশে ছিল, ইরানে। তারা ওখান থেকে এই ব্যবসাটা কিভাবে পরিচালনা করতে হয় সেটা শিখে তারা বাংলাদেশে এসে এই ব্যবসাটা চালাচ্ছিল। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে জম্বি মাদক। শিগগিরই মাদক ব্যবসায়ীদের তালিকা ধরে অভিযান চালাবে সারা দেশে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। অবশেষে 8 বছর পর সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। 7,000 কোটি টাকা বেড়ে 12,442 কোটি টাকার এই প্রকল্প আগামী একনেকে সভায় উপস্থাপন করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই রেলপথ 2 জেলার দূরত্ব কমাবে 114 কিলোমিটার, সময় বাঁচাবে 3 ঘন্টা। উপকার পাবেন উত্তরাঞ্চলের 13 জেলার মানুষ। রেল সচিব জানান, সিরাজগঞ্জ বগুড়া রেলপথ ঢাকার সাথে বগুড়ার দূরত্ব 5 ঘন্টা কমিয়ে অর্থনীতিতেও পরিবর্তন আনবে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। 2018 সালের 30 অক্টোবর একনেক সভায় সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। 2026 সালের 30 জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। 5,580 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে অর্থায়নের কথা ছিল ভারত সরকারের। তবে 24-এর গণ অভ্যুত্থানে রাজনীতির পট পরিবর্তনে ভারত এই প্রকল্প থেকে সরে যায়। এরপর প্রকল্পের অর্থায়নে এগিয়ে আসে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB। সংশোধন হয় প্রকল্প, ব্যয় বাড়ে 12,442 কোটি টাকা। বগুড়ার সাংসদ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, সংশোধন প্রস্তাবটি পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে, অনুমোদনের পর একনেকে উঠবে। এই টোটাল প্রজেক্টে আমাদের ব্যয় হবে 12,500 কোটি টাকা। এর মধ্যে জিওবি 3,800 কোটি টাকা, আর AIIB ব্যাংক দেবে আমাদের 8,600 কোটি টাকা।
এবং ইতিমধ্যে এই টাকা জেলা প্রশাসকদের অ্যাকাউন্টে সরকার দিয়েছে এবং অধিগ্রহণরা 90% সমাপ্ত করেছে। ব্যয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে রেলওয়ে সূত্র বলছে সময় মতো প্রকল্পটির কাজ শুরু করতে না পারা, বেড়েছে জমি এবং ডলারের দাম, যুক্ত হয়েছে নতুন সেতু ও উড়াল সড়ক। এজন্য অতিরিক্ত প্রয়োজন হচ্ছে প্রায় 7,000 কোটি টাকা। রেল সচিব জানান, কাঠামো ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় প্রকল্পের ব্যয় পুনর্নির্ধারণ করা হয়েছে। এটা হয়ে গেলে 112 কিলোমিটার দূরত্ব কমে যাবে। কাজে সেদিক দিয়ে দেখতে গেলে এই ডুয়াল গেজ সিঙ্গেল লাইনটি এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এখানে বেশ কয়েকটি ইস্যু আছে, যেহেতু নতুনভাবে জমি অধিগ্রহণ করতে হবে, এখানে 3টা ন্যাশনাল হাইওয়ে ক্রস করতে হবে ওভারপাস করে, করতোয়া নদীর উপরে একটি নতুন ব্রিজ করতে হবে। সিরাজগঞ্জ বগুড়ার মধ্যে নতুন এই 76 কিলোমিটার মিটার গেজ ও ব্রড গেজ রেলপথ নির্মাণ সরকারের অগ্রাধিকার প্রকল্প। এটি নির্মাণ হলে সিরাজগঞ্জ থেকে বগুড়ার দূরত্ব কমবে 114 কিলোমিটার, সময় বাঁচবে 3 ঘন্টা। জুলাইয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উনি ফলক উন্মোচন করলেই বাকি মাটি ভরাটের কাজ এবং অন্যান্য টেন্ডারিং এর যে কাজগুলো তারা রেল বিভাগ পিডি সাহেব সেটা শুরু করবেন এবং 3 বছরের মধ্যে এই কাজটি সমাপ্ত হবে। কাজ আমরা শুরু করব ফেব্রুয়ারি মার্চের দিকে আশা করছি। সেটা আমরা সিরাজগঞ্জ থেকে কাজ শুরু করে ফেলতে পারি। ডেভিয়েশন অনুযায়ী যদি কোনো ডিপিপি কারেকশন বলেন বা ডিজাইন চেঞ্জ, এগুলো তখন আমরা পরবর্তীতে আমরা করতে পারবো। এখন ঢাকা থেকে ট্রেন সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর হয়ে সান্তাহার দিয়ে বগুড়া শহরে যায়। নতুন রেল লাইন হলে ট্রেন সিরাজগঞ্জ থেকে কামারখন্দ, রায়গঞ্জ, শেরপুর, শাহজাহানপুর ও কাহালু হয়ে বগুড়া শহরে যাবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রাজশাহী বিভাগে উদ্বেগজনকভাবে বাড়ছে HIV ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষজ্ঞদের মতে অনিরাপদ মেলামেশা, জনসচেতনতা, প্রচারণার অভাব, আর্থিক বরাদ্দের পরিমাণ কম থাকায় দিন দিন এই সংখ্যা বাড়ছে। তাই জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়ার কথাও বলছেন তারা। আব্দুল সালাম বাবু এবং আব্দুস সামাদ সায়েমের সহায়তায় মতিউর মর্তুজার প্রতিবেদন। অনিরাপদ যৌন সম্পর্ক স্থাপন করে কয়েক বছর আগে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই যুবক। তবে ভাইরাস শনাক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসা নিয়ে তিনি সুস্থ আছেন। জানান, চিকিৎসা নিয়ে স্বাভাবিকভাবে বাঁচতে চান। শারীরিক মেলামেশার কারণে আমার এটা পজিটিভ আসছে, সেক্ষেত্রে আমি এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে ভালো আছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে শুধু রাজশাহী বিভাগের 8 জেলাতে 794 জনের এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। এই বিভাগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ জেলায় 310 জন। দ্বিতীয় অবস্থানে আছে রাজশাহী জেলা, যেখানে আক্রান্তের সংখ্যা 131। এছাড়াও বগুড়ায় 109, পাবনায় 78 জন আক্রান্ত হয়েছেন। নওগাঁয় আক্রান্তের সংখ্যা 65, নাটোরে 43, জয়পুরহাটে 37। তবে এইডস রোগে মৃত্যুর সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই স্বাস্থ্য বিভাগে। শনাক্তদের অধিকাংশই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। প্রথমে রোগীকে কাউন্সিলিং করা হয় যে তার কিভাবে আসতে পারে বা তার এই ধরনের যে চিকিৎসা করাটা বেটার, লুকায় থাকার চিকিৎসা করাটা, এই ধরনের কাউন্সিলিং করার পরে আমরা রোগীটাকে পরীক্ষা করি। তারা এখন উপলব্ধি করতে পারছে যে না, এখন চিকিৎসা আছে, তাই চিকিৎসা নিতে তারা আসছে, টেস্ট করে তারা পজিটিভ হচ্ছে এবং চিকিৎসা নিচ্ছে। এটা একটা কারণ হতে পারে, সারফেসে আসছে। গত 4 বছরে আশঙ্কাজনক হারে এইচআইভি শনাক্তের সংখ্যা বাড়লেও কমছে প্রতিরোধমূলক কার্যক্রম। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো জানায় পর্যাপ্ত বাজেট না থাকায় সচেতনতা কার্যক্রম বন্ধের পথে। তবে জেলা ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, বাজেট কমলেও এইচআইভি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষ যে জানবে যে এইচআইভি হলে কি হয়, কি কারণে হয়, এগুলা কিন্তু এখন বর্তমানে আর সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিন্তু হচ্ছে না। যেহেতু সারা জীবন চিকিৎসা করতে হবে, চিকিৎসার ফলো আপ, মনিটরিং এবং সেই যেন ড্রপ আউট হয়ে না যায়, এই বিষয়গুলো আমরা সার্বিকভাবে তত্ত্বাবধান করি। স্ক্রিনিং প্রোগ্রাম আমাদের চালু রয়েছে, আমাদের স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। এইচআইভি প্রতিরোধে বরাদ্দ নিশ্চিত করা, শনাক্তদের চিকিৎসা এবং তাদের প্রতি মানবিক মূল্যবোধ স্থাপন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদেরকে সমাজে আমরা একঘরে না করে তাদেরকে কিভাবে সাহায্য করে যাতে তাদের দ্বারা অন্যরা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এইভাবে ডাক্তারের সাথে পরামর্শ করে স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে হবে। এছাড়াও এইচআইভি প্রতিরোধে আক্রান্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। মতিউর মর্তুজা, নিউজ 24, রাজশাহী।
মিয়ানমারে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বিজিবি। সংঘাত তীব্র হওয়ায় নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার বুকে চলছে হরিলুট। তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বদলে যাচ্ছে নদীর গতিপথ। ঝুঁকির মুখে হাজার কোটি টাকার ডান তীর রক্ষাবাদ সহ বিস্তীর্ণ জনপথ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বালু উত্তোলনের মহোৎসব। এদিকে জেলা প্রশাসনও স্বীকার করেছে শর্ত ভঙ্গের কথা। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য, চিত্রের ডেস্ক রিপোর্ট। পদ্মার বুক চিরে একের পর এক ড্রেজারের গর্জন। নদীর তলদেশ থেকে চলছে অবাধে বালু উত্তোলনের হরিলুট, যার খেসারত দিচ্ছে নদী, কৃষিজমি আর নদীর পাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, গত বছরের 6 এপ্রিল নদীর তীরে স্তূপ করে রাখা বালু সরিয়ে নেওয়ার জন্য কার্যাদেশ পায় তাসিন তাহান কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, কার্যাদেশের সুযোগ কাজে লাগিয়ে ফায়দা লুটছে ঠিকাদার প্রতিষ্ঠান। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের এমন অনিয়মের অভিযোগে জেলা প্রশাসন প্রায় 7 মাস বালু সরানোর কাজ বন্ধ রাখে। পরে চলতি বছরের মে মাসে কঠোর শর্তে দেয়া হয় কাজের অনুমোদন। তবে স্থানীয়দের দাবি, প্রশাসনের বেঁধে দেয়া শর্তের ছিটিফোঁটো মানছেন না ওই ঠিকাদার প্রতিষ্ঠানটি। ভূমির যে স্বাভাবিক উচ্চতা সেইটার পরিমাণটা বজায় রেখে উপরে যে বালু অংশটুকু সেটা আপনি কাটতে পারেন, নট মোর দ্যান দ্যাট। কিন্তু এখানে যেটা করেছে একদম গভীর থেকে বালু উত্তোলন করে তারা বিক্রি করছে, সুতরাং টোটালি এটা ইলিগাল। সব নিঃস্ব করে ভিখারি বানায় দিয়েছে। আমরা এখন ওইটা নড়িয়াতে যাইয়া বসবাস করি। এখন আমাদের জমি কাটতেছে, কিন্তু তারা আমাদেরকে প্রতিরোধ করতেছে, তারা আমাদেরকে মারানোর জন্য হুমকি দিতেছে। অন্যদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকের দাবি, নদীর তীরে বালুর স্তূপে পৌঁছানোর জন্যই কেবল চ্যানেল তৈরি করা হচ্ছে। নদীর নাব্যতা কমে গেছে, যার কারণে ওটা ওই চ্যানেল করে ওটার কাছে যেতে হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড দায় চাপাচ্ছে জেলা প্রশাসনের উপর। যে ডিজিং করতেছে সেটা কোনো অনুমতি আছে কি আছে না নাই, এটা কিন্তু আসলে জেলা প্রশাসনই বলার কথা, এটা আমার কাছে না। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। শর্ত মোতাবেক তুলছি কিনা সেটা ইউনো বেশ কয়েকবার তাদের যে উপজেলা কমিটি আছে সেই কমিটি সহকারে তারা গিয়েছে, যাওয়ার পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। যদি কেউ নিয়ম না মেনে তুলে তাহলে অবশ্যই আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না করলে আবারও পদ্মার আগ্রাসনে বিলীন হওয়ার পথে নানা স্থাপনা, বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চলচ্চিত্র শিল্পী সমিতির 2026 থেকে 2028 মেয়াদের নির্বাচন চলছে। ভোট দিচ্ছেন 573 জন ভোটার, যারা 2 বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। সকাল 9টায় এফডিসি প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোট ঘিরে সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে 2টি পূর্ণাঙ্গ প্যানেল এবং 1জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জীবনে প্রথম প্রার্থী হয়েছি, নির্বাচন করছি। সকলের দোয়া চাই, সকলের ভালোবাসা চাই। যে উদ্দেশ্যে সবাই ভোট দিচ্ছেন, যে আশা নিয়ে সবাই নির্বাচিত করছেন, তারা যেন ভোটারদের সব আশা পূরণ করতে চেষ্টা করেন। আগের তুলনায় আজকে যে নির্বাচন হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে যে আসলেও আমরা সুন্দরভাবে নির্বাচনটি করতে পারছি। শুরু হয়েছে খুব সুন্দরভাবে, আশা করি খুব সুন্দরভাবে শেষ হবে। সবাই মিলেমিশে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে এই চলচ্চিত্র শিল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। পাকিস্তানের বেলুচিস্তান খাইবার পাখতুনখোয়া সীমান্তে একটি বাস খাদে পড়ে প্রাণ গেছে অন্তত 40 জনের, আহত হয়েছেন আরও 8 জন। শুক্রবার কোয়েটা প্রদেশ থেকে পেশোয়ার যাওয়ার পথে গভীর খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে যৌথ অভিযানে নামে 2 প্রদেশের বিভিন্ন উদ্ধারকারী সংস্থা। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে তারা। আহতদের নিকটস্থ হাসপাতালেও পাঠানো হয়েছে। আনুষ্ঠানিক শেষ বিদায়ের আগেই উন্মোচন করা হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় ঢল নেমেছে সাধারণ মানুষের। এই অবস্থায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
শোকে ছেয়ে গেছে গোটা ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন ভক্ত সমর্থকরা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের 4 মাস পর হতে যাচ্ছে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার বিদায় অনুষ্ঠান। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় ভিড় করতে শুরু করেছেন অসংখ্য শোকার্ত ইরানি। আমার খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে যে আমরা আমাদের মহান নেতার জানাজায় যাচ্ছি। এটা খুবই কষ্টদায়ক, কারণ আমি আমার বাবাকেও হারিয়েছি। আমার বুকটা খুব ভারাক্রান্ত। এদিকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় আয়োজিত বিদায় অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিরাও যোগ দিয়েছেন। শেষকৃত্য ও জানাজায় যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের 100টিরও বেশি দেশের শীর্ষ নেতা ও প্রতিনিধির। শেষকৃত্যে প্রায় 2 কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা, যা দেশটির ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ। এ অবস্থায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ইরানকে, যার দায়িত্বে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। শনিবার তেহরানে সকাল 6টায় ইমাম খোমেনি মুসল্লায় 6 দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। রোববার বিকেল পর্যন্ত সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর কোম শহরে স্থানান্তরিত করা হবে আয়োজন। বুধবার ইরাকের নাজাফে নেওয়া হবে খামেনির মরদেহ। অন্ত্যেষ্টি যাত্রার পর কারবালায় ইসলামের খলিফা আলীর সমাধিস্থলে আনুষ্ঠানিকতা পালন করে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। এরপর সারা দেশে আরো 40 দিন চলবে শোকানুষ্ঠান। আফরিন মৌ, নিউজ 24। ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।